রিয়াল মাদ্রিদ এবং পিএসজি ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে একে অপরের মুখোমুখি হচ্ছে। ধুমধুমার একটা ম্যাচ, মানে পুরো পয়সা উসুল একটা ম্যাচ, মানে ক্লাব ওয়ার্ল্ড কাপের মনে হয় সবচেয়ে বিগ ম্যাচ হতে যাচ্ছে এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কারণ দুটো দলই কোয়ার্টার ফাইনাল থেকে পৌঁছে গেছে সেমিফাইনালে। এবং দুটো দলের সেমিফাইনালে যাওয়ার যাত্রাটা যে রোমাঞ্চকর হয়েছে, রিয়াল মাদ্রিদের ম্যাচটা মনে হচ্ছিল যে এক পেশে হচ্ছে এবং এক পেশেই হচ্ছিল। ম্যাচের শেষ দিকে গিয়ে নাটকটা জমে উঠলো। তার আগে রিয়াল মাদ্রিদ বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এগিয়ে গিয়েছিল, গনসালো গার্সিয়া আরও একবার গোল করলেন। ফার্স্ট হাফে লিডটা বাড়ালো আরও একবার আরেক গার্সিয়া, ফেরান গার্সিয়া, তিনি গোল করলেন, ফ্রান গার্সিয়া, এবং তাতে 2-0 গোলের লিডটা নিয়ে বেশ কমফোর্টেবলি রিয়াল মাদ্রিদ যাচ্ছিল সেমিফাইনালের পথে। কিন্তু সেকেন্ড হাফের শেষ দিকে গিয়ে ম্যাচের মোড়টা খানিকটা ঘুরে যায় যখন ম্যাক্সিমিলিয়ানো বায়ার একটা গোল শোধ করেন, পরে গিয়ে কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত একটা ওভারহেড কিক মনে করিয়ে দিয়েছিল আমাদেরকে ডান অ্যান্ড ডাস্টেড, কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড নয়, কারণ শেষ দিকে এসে হুইসেন তিনি রেড কার্ডটা পেলেন এবং সেখান থেকে রিয়াল মাদ্রিদের এগেইনস্টে আরো একটা গোল হলো। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। শেষ দিকটায় সাবিৎজারের একটা শট আটকে দিয়েছিলেন, সেখানে থিবো কোর্তোয়া, যদি সেটা গোল হয়ে যেত ম্যাচটা চলে যেত এক্সট্রা টাইমে। আপনি পুরো ম্যাচের স্ট্যাটটা দেখুন, ডর্টমুন্ড সেখানে লড়াইটা জমিয়ে তুলেছে পুরো ম্যাচে। শেষের 10 মিনিট বাদ দিয়ে রিয়াল মাদ্রিদের জন্য একটা পজিটিভ ম্যাচই ছিল এটা। দারুণ একটা ম্যাচ রিয়াল মাদ্রিদ খেলেছে এবং রিয়াল মাদ্রিদের যে ডমিনেটিং পারফরমেন্স আমরা দেখলাম ম্যাচের শুরু থেকে, জাবি আলোনসোর যে খেলাটা লোকে দেখতে চেয়েছিলেন সেটা সম্ভবত এসে গেছে এবং তার অনেক ছাপ আপনি এই ম্যাচের অন্ততপক্ষে ফার্স্ট হাফে খুব পরিষ্কারভাবে খুঁজে পাবেন। বরুসিয়া ডর্টমুন্ড ম্যাচের ধারে কাছেও ছিল না। এর কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ তাদের উপরে এমন দাপট দেখিয়েছে, ওই সেই হাইব্রিড অনেকটা 3-man ব্যাক, সেখান থেকে গিয়ে রিয়াল মাদ্রিদের ভালো ভালো অ্যাটাক আমরা দেখলাম। রিয়াল মাদ্রিদ প্রেস করছিল, রিয়াল মাদ্রিদ কাউন্টার প্রেস করছিল, বল পজিশন ধরে রাখছিল। ফার্স্ট গোলটায় গার্সিয়া আরও একবার দেখালেন যে তিনি আসলে কেন আলাদা হতে পারেন, তাকে নিয়ে কেন স্বপ্ন দেখছেন রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। আর সেকেন্ড গোলটা এক ফুল ব্যাক থেকে আরেক ফুল ব্যাক, অর্থাৎ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আর ফ্রান গার্সিয়া, এই দুজনের ভেতরে যে দারুণ এক কম্বিনেশন। দুই গার্সিয়া আমরা এই ছবিতে দেখছি ঠিকই, কিন্তু ওখানে আসলে দুই ফুল ব্যাকের কৃতিত্বটা অনেক বেশি। ওই গোলের বিল্ড আপটা যদি আপনি দেখেন যে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে যেভাবে ওই জায়গায় হাফ স্পেসে অনেকটুকু ফাঁকা করে দেওয়া হলো, এই পুরো কৌশলটাই আসলে জাবি আলোনসোর খেলার একটা দর্শনের ছাপ। এবং রিয়াল মাদ্রিদ কিন্তু ম্যাচ বাই ম্যাচ তাদের হচ্ছে গিয়ে খেলার স্টাইলটা তারা ফুটিয়ে তুলছে। একটা সময় প্রথম ম্যাচটা জাবির আন্ডারে আল হিলালের এগেইনস্টে তাদের ড্র দিয়ে শুরু হয়েছিল, এরপরে এখন পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদ বাকি সবগুলো ম্যাচই জিতে নিয়েছে। এবং গতকালকের ম্যাচটা আপনি খেয়াল করেন, সেখানে হচ্ছে গিয়ে শুরুতেই তার একটা স্ট্রং স্টার্ট করলো। গার্সিয়ার কথা আলাদা করে বলতে হয়, এই ম্যাচে কি এমবাপ্পেকে শুরুতে নামানো হবে নাকি হবে না এটা নিয়ে সন্দেহ ছিল। রিয়াল মাদ্রিদ কি 3-man ব্যাকলাইনে খেলবে নাকি খেলবে না। দেখুন এই নিকো কোভাকের এগেইনস্টে কিন্তু জাভি আলোনসো ম্যাচ খেলে ইউজ টু, লাস্ট সিজনেও তারা 5টা ম্যাচ খেলেছে একে অপরের এগেইনস্টে। সেখানে এই ম্যাচে এসে নতুন ক্লাবের হয়েও আবারও নিকো কোভাককে বাজিমাত করলেন জাভি আলোনসো। নিকো কোভাচের দলের কাছে সবশেষ জাভি আলোনসো হেরেছিলেন বরুসিয়া ডর্টমুন্ডের কাছে যখন তিনি লেভারকুজেনের কোচ ছিলেন। তো এই কারণে ম্যাচটা একটু ওই উত্তেজনা ছিল, কিন্তু সবকিছুতে পানি ঢেলে দিলেন ফার্স্টে যখন গনজালো গার্সিয়া গোল করলেন। হ্যাঁ, অনেকে বলবেন যে তিনি একেবারে ফাঁকায় ছিলেন, কিন্তু ওই ফিনিশিংটায় তার কাছ থেকে কোনোভাবে আপনি কৃতিত্ব কাটতে পারবেন না। আমার মনে হয় চুয়েমেনিকে ক্রেডিট দেওয়া দরকার, দুর্দান্ত খেলেছেন পুরো ম্যাচে। যদিও সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদের টেম্পোতে একটু ছেদ পড়েছিল, যেটা খুবই স্বাভাবিক। যখন আপনি একবার 2-0 গোলে এগিয়ে যাবেন তখন এটা হতেই পারে। রিয়াল মাদ্রিদ যে বরং ব্যবধানটা বাড়ায়নি, এটা রিয়ালের একটুখানি দোষের জায়গা আপনি দেখতে পারেন। এবং রিয়াল আস্তে আস্তে ধীরে ধীরে যে কাজটা করতে চাইবে সেটা হচ্ছে যখন তারা সেমিফাইনালে যাচ্ছে, যেহেতু এইখানে গিয়ে শেষের 10 মিনিট একটু কেচে গিয়েছিল, যেটা নিয়ে জাবি আলোনসো একটু কমপ্লেইনও করছেন যে শেষের 10 মিনিট যদি আরেকটু ভালো হতো তাহলে তার দলের নিয়ন্ত্রণটা ভালো থাকতো। সেই 10 মিনিট ছাড়া সব কিছু নিয়ন্ত্রণে ছিল, ওলট পালট হয়েছে। ওই সময়টায় এলোমেলো হয়ে গিয়েছিলাম আমরা। সব মিলিয়ে 80 মিনিট আমরা ভালো খেলেছি, আর 10 মিনিটের খেলায় আমাদের উন্নতি করতে হবে। কার্লো আনচেলত্তির দলের সঙ্গে জাবি আলোনসোর দলের স্পষ্ট তফাৎ এই 5টা ম্যাচেই আপনি বুঝতে পারবেন এই ক্লাব ওয়ার্ল্ড কাপের রিয়াল মাদ্রিদের পারফরমেন্স দেখেন। কার্লো আনচেলত্তির দল লাস্ট 10 মিনিটে হচ্ছে অন্য রকমের ফুটবল খেলতো, আর এই জাভি আলোনসোর দল নতুন দায়িত্ব তিনি নিয়েছেন। শেষ 10 মিনিটে এসে ওই জাভি আলোনসো নিজেই বলছিলেন কিছুটা আসলে ওলট পালট হয়ে গেছে, কিন্তু বাকি 80 মিনিটস রিয়াল মাদ্রিদ যেভাবে ডমিনেট করলো এই ম্যাচটা, স্পেশালি আপনি গার্সিয়ার কথাই চিন্তা করেন। গার্সিয়াকে ডেবিউ করিয়ে দেওয়া হলো ক্লাব ওয়ার্ল্ড কাপে এইবারের এই সিজনের জন্য। এর আগে লাস্ট সিজনেও গার্সিয়া খেলেছিল, বাট রেয়ার স্টার্ট কিন্তু তার ছিল।
এখন আপনি যদি এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপের টপ গোল স্কোরারের শীটটাও দেখেন, সেখানেও কিন্তু গার্সিয়া অ্যাঙ্গেল ডি মারিয়ার সাথে সবার ওপরেই রয়েছে। সেখানে গার্সিয়া গিয়ে রয়েছে, তার একটা অ্যাসিস্টও রয়েছে, 4টা গোল। তার মানে মাঝখানে একটা মাত্র ম্যাচে তিনি পাচুকার এগেনস্টে গোল করতে পারেন নাই, বাকি ইচ অ্যান্ড এভরি ম্যাচে এই গনজালো গার্সিয়া তিনি গোল করেছেন। টোটাল শটস নিয়েছেন 12টা, যার মধ্যে অন টার্গেটেই ছিল 8টা, সেখান থেকেই 4টা গোল পেয়ে গেছেন এই তরুণ। গার্সিয়ার আরো একটা গুড প্রোডাক্ট। এক্স্যাক্টলি, তাকে নিয়ে আমরা অনেক কথা বলতে পারবো, কিন্তু আমরা যদি একটু ফরওয়ার্ড লুকিং কথাবার্তার দিকে ধরেন যদি যাই, রিয়াল মাদ্রিদের পরের ম্যাচ পিএসজির সঙ্গে, এবং কিলিয়ান এমবাপে হয়তো সাইড বেঞ্চেই বসে থাকতে হতে পারে, কারণ গনজালো গার্সিয়া যে ফর্মে আছেন সেই কারণে। আমরা আরো একটা ম্যাচ দেখলাম যে জাভি আলোনসো তার উপরেই ভরসা রাখলেন, এবং গোল করার পরেও আমার মনে হয় যে এর পরের ম্যাচে সেমিফাইনালে তিনি স্টার্ট করার দাবিটা আরো শক্তপোক্তভাবে জানিয়ে রেখেছেন, যদিও কিলিয়ান এমবাপে কি দুর্দান্ত এক স্ট্রাইকে গোলটা বের করে নিলেন। দেখেন, এইটা তো রিয়াল মাদ্রিদের জন্য একটা প্লাস পয়েন্ট। গার্সিয়া ধরেন শুরু করছে, এরপর এমবাপ্পে যে লাস্টে যে ফিনিশিংটা টানছেন, গতকালকের ম্যাচে যে অ্যাক্রোবেটিক গোলটা তিনি করেছেন, দ্যাট ওয়াজ টু গুড। রাইট ফ্ল্যাঙ্ক থেকে একটা বল আসলো, সেখান থেকে হেডে টেডে কোনো কিছুতে না করে তিনি হচ্ছে ডিরেক্ট সেই অ্যাটেম্পটটা করলেন। একটা জায়গায় কিন্তু রিয়াল মাদ্রিদ আগের মতোই আছে, সেটা হচ্ছে তিবো কোর্তোয়ার একটা বিগ পারফরমেন্স তাদের দরকার হয়। যে ম্যাচটা মনে হচ্ছিল যে তারা খুব সহজে জিতে যাবে, সেখানেও তার একটা দুর্দান্ত সেভ করা লেগেছে। রিয়ালের প্রতিপক্ষ পিএসজি, তারাও বেশ নাটুকে একটা ম্যাচে জিতেছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে তারা 9 জনের দল নিয়ে 2-0 গোলের লিডটা শেষ পর্যন্ত ধরে রেখেছে। দেশের দুয়ে সেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পরে আবারও গোল করলেন পিএসজির হয়ে, কি দুর্দান্ত একটা ব্রেক থেকে জিয়ানলুইজি দোনারুমাকে সেটা অনেকটুকু খুশি করেছে। সেখানে ব্রেকটা করেছিলেন নেভেস, এবং সেখান থেকে গোল। পরে গিয়ে ম্যাচটা জমে যায় যখন উইলিয়ান পাচো একটা রেড কার্ড দেখে মাঠ ছাড়েন। রেড কার্ড পরে দেখেছেন লুকাস এর্নান্দেজ, তাতে 9 জনের দলে পরিণত হয় পিএসজি। মনে হচ্ছিল বায়ার্ন ম্যাচে ফিরতে পারে, কিসের কি, উসমান দেমবেলে আশরাফ হাকিমির একটা অ্যাসিস্ট থেকে দারুণ এক শটে গোল করে 2-0 গোলের জয়টা নিশ্চিত করে ফেলেন ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের। হ্যারি কেইনরা শেষ পর্যন্ত হয়েছেন হতাশ। পিএসজি যদি রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদেরকে ফেভারিট ধরি, তাহলে আমাকে কি দোষ দেওয়া হবে? না, পিএসজি যে ফর্মে আছে সেটা আপনাকে ধরতে হবে। ইউরোপের টাইটেল হোল্ডার হয়েই তারা এই ক্লাব বিশ্বকাপটা শুরু করেছে। আপনি দেখেন, এই যে এই ম্যাচটা বায়ার্ন মিউনিখ পিএসজির ম্যাচ, শুরুর লড়াইটা আপনি প্রথম গোলের আগ পর্যন্ত সেটা কিন্তু ছিল দুই পাশে দুই গোলকিপারের লড়াই। একদিকে দোনারুম্মা, অন্যদিকে হচ্ছে আপনার ম্যানুয়েল নয়ার। হ্যাঁ, ম্যানুয়েল নয়ার একবার তালগোল পাকিয়ে ফেলেছিলেন, যদিও ওসমান দেমবেলের সেই শটটা গেছে পোস্টের ঠিক বাইরে দিয়ে। তারপরও দুই গোলকিপারেই এই ম্যাচটাকে আপনার এই পর্যন্ত টেনে এনেছেন। শেষ দিকে এসে পিএসজি তার ক্লাস দেখালো। বায়ার্ন মিউনিখের জন্য দুর্ভাগ্য, শেষ দিকে তারা বেশ কিছু সুযোগ তৈরি করছিল। হ্যারি কেইনের একটা গোল অফসাইডের কারণে আপনার বাতিল হয়ে যায়, একটা পেনাল্টির দাবি ছিল, যদিও সেটা ভিএআরে যে আপনার ক্যান্সেল হয়ে যায়। তারপরও বায়ার্ন ফাইট ব্যাক করেছে। দেখেন, এই ম্যাচের শেষে যখন হ্যারি কেইনকে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল, পেছন থেকে থমাস মুলার বলছিলেন যে ও এই ধরনের ট্রফি না জেতায় সে ইউজ টু। আমরা নিশ্চয়ই থমাস মুলার এবং ম্যাচের যে অনাকাঙ্ক্ষিত একটা ইনজুরি সেটা নিয়ে কথা বলবো পরে গিয়ে, কিন্তু পিএসজিতে একটু ফোকাস করতে চাই। একটা ফ্রান্সের টিম, একটা জার্মানির টিম, যে ধরনের ক্লাসিক ম্যাচ আপনি দেখতে চাইবেন ঠিক সেরকম শুরু থেকে বেশ ট্যাকটিক্যাল একটা লড়াই আমরা দেখছিলাম, এবং সেই ট্যাকটিক্যাল লড়াইটা পরে গিয়ে এমন একটা রূপ নিল যেখানে পিএসজিকে মনে হলো যে তারা পিছিয়ে আছে, স্পেশালি সেকেন্ড হাফে বল পজিশনে পিএসজি অনেকটুকু পিছিয়ে পড়েছিল। আমরা এই ধরনের টিম গেম খেলতে কম দেখি লুই এনরিকের দলকে। এনরিকে আবার ম্যাচের আগে বলছিলেন তার দলকে আসলে যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারার মানসিকতা তৈরি করতে হবে। এখন খাপ খাইয়ে তারা নিল কি করে? খাপ খাইয়ে নিল ওই হ্যারি কেইনকে দিয়ে। হ্যারি কেইন বলটা নিয়ে যখন মিডফিল্ডে যাচ্ছিলেন তখন মনে হচ্ছিল তেমন কোনো বিপদ নাই, কিন্তু তাকে খুব বেশি সময় পিএসজি বলের ওপরে দেয়নি। সেখান থেকে তারা বলটা উইন করলো। বলটা উইন করে নেভেস নিয়ে একটু 1-2 করে তারপরে পাস দিলেন হচ্ছে দুয়েকে। দুয়ে তার ফার্স্ট টাচে বলটা যেদিকে নিয়ে গেলেন সেটা দ্য গ্রেট ম্যানুয়েল নয়ারকে ধাঁধায় ফেলে দিল, এবং তারপরে দুর্দান্ত লেফট ফুটের একটা ফিনিশিং। ম্যানুয়েল নয়ার সেখান থেকে নড়ারও আসলে কোনো সুযোগ তার ছিল না, উল্টো দিকে গিয়েছিলেন তিনি, মানে এক্স্যাক্টলি এখানেই তো দুয়ে তাকে আসলে খাবিটা খাওয়িয়ে দিলেন, তিনি যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলেন। এরপর আপনি সেকেন্ড গোলটা দেখেন, দেমবেলে যে গোলটা দিয়েছেন সেটার হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা আপনি হিসাব করেন, একদম হচ্ছে গিয়ে টপ কর্নারে তিনি টার্গেট যেখানে করতে চেয়েছিলেন সেখানেই তিনি করলেন। গোলের পর সেলিব্রেশনটা আমরা দেখলাম, যেটা দিয়েগো জতার প্রতি তিনি উৎসর্গ করলেন। সবকিছু মিলে পিএসজির আরো একটা স্ট্যান্ড আউট পারফরমেন্স, এবং যেই পারফরমেন্সটা তাদের রিয়াল মাদ্রিদের এগেইনস্টে নামার আগে বুস্ট আপ করবেই।
আপনি গোলের কথা বলছেন, গোলটা তো ফিনিশড প্রোডাক্ট, কিন্তু গোলের আগের অবস্থা দেখেন। আশরাফ হাকিমি যেভাবে তিনি হচ্ছে গোলটা বানিয়ে দিলেন, 9 জনের দল, আপনি কি এক্সপেক্ট করবেন যে আপনার দল পুরোপুরি লো ব্লকে ডিফেন্ডিং করবে? হ্যাঁ, তারা ডিফেন্ডার কিছু নামিয়েছিল, যখন তারা 1-0 গোলে এগিয়ে গেল তখন তারা মানে লুই এনরিকে চিন্তা করেছেন যে ম্যাচটা এবার ধরে রাখি, কিন্তু আশরাফ হাকিমিকে তিনি স্বাধীনতা দিয়ে রাখলেন যে তুমি তোমার মতো নড়ে চড়ে বসো, তুমি যা করার তাই করো। হাকিমির ওই গোলের যে ক্রেডিট, ওই গোল বাদ দিয়েও যে কটা বল তিনি বানিয়ে দিয়েছেন ওই পুরো ম্যাচে, যদি কেউ বলেন যে ঠিক আছে এই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আশরাফ হাকিমি, তাহলে আমার মনে হয় তাকেও খুব বেশি দায় দেওয়া সুযোগ নাই। এনরিকের দল যে ব্র্যান্ডের ফুটবল খেলে, তাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এই ম্যাচটাতে এখনও তাদেরকে আসলে ফেভারিট আপনি ধরতেই পারেন, এবং বেশ মুখিয়ে আছেন লুই এনরিকে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটার জন্য, কারণ ওই ক্লাব ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে আমরা বুঝতে পারবো যে আসলে কারা কার চেয়ে এগিয়ে। রিকভারির পর আমাদের সেমিফাইনালের দিকে নজর দিতে হবে। আমরা আজকের এই জায়গায় থাকাটা ডিজার্ভ করি, আমরা এইভাবেই এগিয়ে যেতে থাকবো। আমাদের গোল এখন আরেকটা ফাইনাল খেলা, যে ফাইনালে আপনি পাচোকে পাবেন না, লুকাস এর্নান্দেজকে পাবেন না, ওপাশে রিয়াল মাদ্রিদ হুইসেনকে পাবে না। দেখেন রিয়াল মাদ্রিদ তারাও কিন্তু জানে পিএসজির এগেইনস্টে তাদের খেলতে হবে। এই ম্যাচ নিয়ে জাভি আলোনসো তিনি যেটা বলছেন, অনেক বড় একটা চ্যালেঞ্জ তাদের জন্য অপেক্ষা করছে। এখন আমাদের ইউরোপের চ্যাম্পিয়নের মুখোমুখি হতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ওরা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 থেকেই দুর্দান্ত খেলছে। আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ফাইনালের কাছাকাছি আমরা ছন্দে আছি, এটা ধরে রাখতে হবে। মানে হাড্ডাহাড্ডি একটা লড়াই। এইটা একটা বিরাট বড় ট্যাকটিক্যাল ব্যাটল হতে যাচ্ছে। দুই স্প্যানিশ কোচ, একজন সাফল্যমণ্ডিত, আরেকজন সেই ধারায় উঠেছেন, এবং এইটা আমার মনে হয় যে এই ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনালের আগের একটা ফাইনালের থেকেও বড় বিগ ম্যাচ আসলে এটাই হবে। এক্স্যাক্টলি, এবং সম্ভবত টুর্নামেন্টের বেস্ট ম্যাচ, কারণ আমরা আরেকটা সেমিফাইনালের লাইন আপ জানি যেখানে চেলসি এবং পালমেইরাস তারা খেলবে চেলসি ভার্সেস ফ্লুমিনেন্সে, মানে ব্রাজিলিয়ান টিম, তারা খেলবে। ওই সেমিফাইনালের তুলনায় এই সেমিফাইনাল আপনাকে যদি প্রেডিকশন করতে বলি, তাহলে আপনি কি দেখছেন? টাফ, এখনই আসলে প্রেডিকশন করাটা টাফ। না, করেন না। I'd say PSG just because তাদের যে চ্যাম্পিয়ন্স লিগ জেতা বা যে ফর্মে তারা আছে, এটা রিয়াল মাদ্রিদের জন্য একটু কঠিন হয়ে যেতে পারে। দর্শক, আপনার কাছে জানতে চাই এই সেমিফাইনাল, যেটাকে আমরা বলছি ফাইনাল, সেই ম্যাচের প্রেডিকশন কি, আপনি কি ভাবছেন? For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.